তো আজকে হচ্ছে 2 জুলাই 2024, রোজ মঙ্গলবার। আমাদের লিখিত ব্যাচের 36তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশন আছে, বার কাউন্সিল পরীক্ষা উপলক্ষে আপনাদের যে সাজেশন দেওয়া হয়েছে সেটার 4 নাম্বার প্রশ্ন। তো আমরা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে 4 নাম্বার প্রশ্নে 4-এর কতে আছে, দেখেন যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। অর্থাৎ আমরা প্রিলিমিনারিতে পড়েছিলাম যে মুচলেকা হচ্ছে আপনার দুই ধরনের, একটা হলো শান্তি রক্ষার মুচলেকা আর একটা হচ্ছে সদাচরণের মুচলেকা। তো এই বিধিবিধান সমূহ অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে ধারা 106 থেকে 126 ধারা পর্যন্ত, 106 থেকে 126। তো তার মধ্যে এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে মুচলেকা যেহেতু দুই প্রকার, শান্তি রক্ষার মুচলেকা সম্পর্কে আলোচনা করছে 106 আর 107, আর সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করছে 108, 109, 110। এবং এই শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার পিটিশন যদি কেউ কারো বিরুদ্ধে দায়ের করে, তাহলে এই আদালত কি কি পদ্ধতি অনুসরণ করে, যে আমরা যখন সামনে পড়বো যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বা দায়রা আদালতের বিচার পদ্ধতি, ঠিক একই ভাবে যে যখন কারো বিরুদ্ধে 107 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো মামলা দায়ের করা হয়, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে, বা 108, 9, 10 ধারায় মুচলেকার জন্য যখন কোনো পিটিশন দায়ের করা হয়, যদিও অ্যাকচুয়ালি মামলা বলি, বাট অ্যাকচুয়ালি এটা মামলা বলে না, এটা বলে হচ্ছে আপনার পিটিশন, বুঝতে পারছেন? কিন্তু কোর্ট কাছারিতে মামলা আর যে এগুলো একবার মিলেমিশে একাকার ধরে নিতে হবে মামলাই, কিন্তু অ্যাকচুয়ালি বলে পিটিশন। তো এখানে 106 আর 107 এই দুইটা ধারা হচ্ছে আপনার শান্তি রক্ষার জন্য, আর 108, 9, 10 এগুলো হচ্ছে কিসের জন্য? সদাচরণের মুচলেকা। তো আমরা প্রথমে 4-এর যে যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, এই প্রশ্ন যদি এইভাবে আসে, তাহলে আপনাকে ওই 106 থেকে মোটামুটি 119 পর্যন্ত আলোচনা করতে হবে, যে 106 সাথে কি আছে, 8, 9, 10-এ কি আছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, মোটামুটি সবই আলোচনা করতে হবে। তো আমরা আগে ক ক যে অংশটুকু সেটা আমরা একটু দেখি, চলেন সেটার উত্তরে চলে আসি। যে ভূমিকা, যে ফৌজদারি কার্যবিধির অধীন মুচলেকার আদেশের উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করবেন, অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। আর একটা জিনিস এখানে আহ, বলে রাখা দরকার, যে আমরা যখন দেওয়ানি কার্যবিধিতে ইনজাংশন পড়েছিলাম, নর্মালি ইনজাংশন হচ্ছে আপনার 3 প্রকার, একটা হলো স্থায়ী, অস্থায়ী, হলো বাধ্যতামূলক, মনে আছে? এই স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা চাই কখন? যখন কোনো ঘটনা এখনো ঘটে নাই তার আগেই প্রিভেন্টিভ অ্যাকশন হিসেবে চাই স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা। আর যখন কোনো ঘটনা ঘটে যায় তখন চাই কি? ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। সো এই যে যে শান্তি রক্ষার মুচলেকা বলেন বা সদাচরণের মুচলেকা বলেন, এটা এক ধরনের প্রিভেন্টিভ অ্যাকশন। কি অ্যাকশন? মানে এখনো ঘটনা ঘটে নাই, আমার এসে শান্তি যাতে ভঙ্গ হতে পারে এরকম হুমকি ধামকি দিচ্ছে, অথবা আমার সাথে খারাপ আচরণ করার জন্য সে উদ্যত হয়েছে। তো এই সকল পরিস্থিতিতে হচ্ছে কি করা যাবে বলেন? শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা। মানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে? অ্যাকচুয়ালি ঘটনা এখনো ঘটে নাই। তাহলে দেখেন এই যে বলছে যে অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। ফৌজদারি কার্যবিধির যদি দেখেন যে 106 থেকে আন্ডারলাইন করবেন 126 এটা বলবেন, 106 থেকে 126 ক 106 থেকে বুঝিয়ে ওনার একটা দেন, 106 থেকে 126 পাওয়া পর্যন্ত সাধারণত নিম্নলিখিত বল দিবেন দুইটি উদ্দেশ্যে মুচলেকার আদেশ দেওয়া হয়। কি কি দেখেন? আহ 1 নাম্বার হচ্ছে শান্তি রক্ষার জন্য মুচলেকা, ধারা কত? আন্ডারলাইন 106 আর 107। আর সদাচরণের জন্য মুচলেকা 108 থেকে 110। তাহলে আমরা আমরা আমাদের মানে আমরা অ্যাকচুয়ালি লিখিত প্রশ্ন পড়লে এই এই টপিক থেকে কোনো প্রিলিমিনারি প্রশ্ন আসলেও ইনশাল্লাহ এখান থেকে পারা যাবে, এই জায়গা সবকিছুই আহ আছে মোটামুটি। তাহলে দেখেন আমরা প্রথমে চলে আসি যে শান্তি রক্ষার জন্য মুচলেকা। দেখেন শান্তি রক্ষার জন্য মুচলেকার ইংরেজি কি? সিকিউরিটি ফর কিপিং দা পিস। সিকিউরিটি ফর কিপিং দা পিস। এই পিস, পিইএসি, পিইএ, আর PIECE, ওই পিস মানে হচ্ছে ওই যে এক পিস কেক দেন খন্ড, বুঝতে পারছেন?
তো ফৌজদারি কার্যবিধি অনুসারে নিম্নলিখিত দুটি ধারায় আদালত শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দিতে পারে। এক নম্বর হলো 106 ধারা অনুসারে বল দিবেন দণ্ডিত হওয়ার পর। দণ্ডিত হওয়ার একটু আগে যদিও বললাম যে এগুলা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। 107 অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ অ্যাকশন হলো 7, 8, 9, 10। 7, 8, 9, 10 আর 106 অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ অ্যাকশন না, এটা হচ্ছে আপনার পিউনিটিভ, মানে শাস্তিমূলক প্রতিকার। এটা হচ্ছে নিবারণমূলক না। এটা হচ্ছে যে যখন কারো দণ্ড দেয়া হয় তারপরে তারে বলতেছে যে তোমার তো দণ্ড দেয়া হলো, দণ্ড ভোগ করার পরে তুমি এতকাল শান্তি শৃঙ্খলা বজায় রাখবা। এই যে দেখেন বিচারিক আদালত, এটা আন্ডারলাইন করেন। বিচারিক আদালত মানে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস, বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে শান্তি রক্ষার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারে। এই 106 ধারা ছাড়া আর বা 108, 9, 10 সব ক্ষেত্রেই শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দিবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। শুধু আহ একটা ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেটের এখতিয়ার আছে, সেটা কত? 106। এবং একটা ধারায় আপনার দণ্ডিত হওয়ার পরে মুচলেকার আদেশ দেয়, সেটা হচ্ছে কত? 106 ধারায়। এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে 106 ধারায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে না। এটা পারে কে? না স্যার, বিচারিক। বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে আমরা এর পরে চলে আসি। দেখেন যে 107 ধারা অনুসারে 107 ধারা অনুসারে বল দেবেন দণ্ডিত হওয়ার পূর্বে বা অন্যান্য ক্ষেত্রে। দণ্ডিত হওয়ার পূর্বে বা কি অন্যান্য ক্ষেত্রে আন্ডারলাইন করবেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার মুচলেকার সম্পাদনের আদেশ দিতে পারে। তাহলে আমরা যদি এখানে ভাগ করি যে অ্যাকচুয়ালি তাহলে 106-এও শান্তি রক্ষার মুচলেকা আছে, 107-এও শান্তি রক্ষার মুচলেকা আছে, বাট এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? 106-এ দেয় হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডিত হওয়ার পরে, আর 107-এ দেয়ও শান্তি রক্ষার মুচলেকা, বাট দণ্ডিত হওয়ার পূর্বে বা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট। তো প্রিলিমিনারি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিচারিক ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে কত ধারায়, যদি বলে যে দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার মুচলেকা দিতে পারে কত ধারায়? 106 ধারায়। অথবা যদি বলে যে আপনার আপিল আদালত বা রিভিশন আদালত কি শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে? পারে। কত ধারায়? 106 ধারায়। 107 না, 106। আচ্ছা, এখন আমরা চলে আসি যে সদাচরণের জন্য মুচলেকা, এটাকে ইংরেজিতে বলে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। তো আর একটা একটা জিনিস এখানে এখানে লেখা হয় না, এই যে 106 না, এই যে একটু বাদ থেকে গেছে। 6 যে আমরা পড়লাম মুচলেকা আদেশ দিতে পারে, ব্র্যাকেটে লেখেন 3 বছর, অনধিক 3 বছরের জন্য। অনধিক 3 বছর। এই যে এখানে লিখবেন, আমি স্ক্রিনে যদি আপনারা দেখাই যে এখানে 100 আপনার 6-এর পাশে লিখবেন যে মুচলেকার যে আদেশটা দিতে পারে এটা অনধিক কত? 3 বছরের জন্য। আর 107 যেখানে আছে এখানে লিখবেন কত? অনধিক 1 বছর। অনধিক 1 বছরের জন্য। ঠিক আছে। এবার আমরা চলে আসি, দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 108 থেকে 110। 108 থেকে 110 এখানে বলা হয়েছে যে সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 108 ধারায় বলছে গোল দেবেন রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে। যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচার করতে পারে তারে বলবে যে তুমি তোমার আচরণ ঠিক রাখো, এগুলা করতে পারবা না। সর্বোচ্চ কত বছরের জন্য? 1 বছর। 108। 109 দেখেন সন্দেহভাজন বা ভবঘুরে। সন্দেহভাজন বা ভবঘুরে সর্বোচ্চ কত? 1 বছর। 110 দেখেন 10 ধারায় অভ্যাসগত অপরাধীদের জন্য সর্বোচ্চ কত? 3 বছরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সদাচরণ মুচলেকার আদেশ দিতে পারে। তাহলে আমাদের যারা প্রিলি পরীক্ষার্থী আছেন তাদের এটা জানা উচিত, বা আপনাদের যারা লিখিত দিচ্ছেন তারা, আমরা প্রিলিমিনারির সময় ভালোভাবে পড়েছিলাম যে রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয়ের ক্ষেত্রে 1 বছর, সন্দেহভাজন বা ভবঘুরের ক্ষেত্রে 1 বছর, আর অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে 3 বছর। এটাও দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন একটা জিনিস এখানে যদি দেখেন তাহলে শান্তি রক্ষার মুচলেকা কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট পারে কত ধারায়? 106 ধারায়। কিন্তু সদাচরণের মুচলেকা আর কি বিচারিক ম্যাজিস্ট্রেট পারে?
সদাচরণ মুচলেকা সরকার এখতিয়ার পুরোটা নির্বাহী অথবা জেলা। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে 106 ছিল 3 বছর, 110-এ 3 বছর, আর মাঝের গুলো কত, এক এক বছর। আর 106 ছিল হলো শান্তি রক্ষা, সাথে শান্তি রক্ষা, 8, 9, 10 হচ্ছে কি সদাচরণ। তো তার মধ্যে 106 হচ্ছে 3 বছর বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত, 107-এ 1 বছর জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, 108-এ রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারীর ক্ষেত্রে 1 বছর, 109 সন্দেহভাজন বা ভবঘুরে 1 বছর, আর 110-এ অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে সদাচরণের মুচলেকার আদেশ দিতে পারে সর্বোচ্চ কত বছরের জন্য, 3 বছরের জন্য। আর এটা দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আমরা মোটামুটি ব্যাখ্যা করলাম যে মুচলেকা সম্পর্কে, আহ, আপনার শান্তি রক্ষার মুচলেকা সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে, আর সদাচরণ মুচলেকা সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে। এখন এই মুচলেকার বিরুদ্ধে মানে সাধারণত আপনারা যারা প্র্যাকটিসে বলা হয় যে এই 7 ধারার মামলা করছে, 107 ধারা বলে না, খালি বলে 107 ধারা। 7 ধারা হচ্ছে 107 ধারা, 107 ধারা। তো আপনি 107 ধারার পিটিশন দায়ের করেন বা 8, 9, 10 যে পিটিশনই দায়ের করেন না কেন, দায়েরটা করতে হবে কার কাছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এবং হ্যাঁ, এখানে কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু এই পিটিশন দায়ের করা যাবে না। এবং আপনি যদি পিটিশন দায়ের করেন তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন বিধিবিধান অনুসরণ করবে সেটা সম্পর্কে যে দেখেন মুচলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে আন্ডারলাইন করবেন, 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে আপনি যদি মুচলেকার জন্য মানে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করেন, তাহলে কত ধারা থেকে কত ধারা অনুসরণ করবে, কত থেকে, 112 থেকে 100। আচ্ছা, চশমা কার, এটা আপনার না ওনার? চশ চশমা একটা বানাই এই জায়গায় রাখে যাবেন, দরকার হলে আলমারির ভিতরে, যাতে আনতে ভুলে গেলেও করতে পারেন। দেখেন, কারণ দর্শানো নোটিশ ভাই প্রথমে যেটা দিবে সেটা হলো শো কজ নোটিশ। দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে তাকে আন্ডারলাইন করবেন 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে। তাহলে আপনি যদি আজকে যদি জাকারিয়া গিয়ে, জাকারিয়া দেয় 107 ধারার আদালতে একটা মামলা করছে, কার কার বিরুদ্ধে, নূর ভুঁইয়া, আরাফাত সাহেব আর অনুপ। তাহলে মামলা করার সাথে সাথে এই তিনজনকে কি দিবে, শো কজ নোটিশ দিবে, কারণ দর্শানোর নোটিশ দিবে। কত ধারায়, ফৌজদারি কার্যবিধির কত ধারায়, 112 ধারায়। দেখেন, কারণ দর্শানোর নোটিশ, নোটিশে অভিযোগের আন্ডারলাইন করবেন সারমর্ম, মানে কি অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে, জাকারিয়া কি কি লিখছে, এই জিনিসগুলো থাকবে কোথায়, কারণ দর্শানোর নোটিশে। মুচলেকার কার্যকাল, মানে কতদিন পর্যন্ত তার মুচলেকা সম্পাদন করার নির্দেশ দিল, যে কেন আপনাকে, ধরেন আপনাদের আগের দিন লিখিত গ্রুপে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম যে কেন আপনাদের রিমুভ করা হবে না, বুঝতে পারছেন? তো এই জায়গায় ওনারা ওইভাবে কারণ দর্শানোর নির্দেশ দিবে যে কেন আপনার বিরুদ্ধে এতদিনের মুচলেকা সম্পাদনের নির্দেশ দেওয়া হবে না। তো মুচলেকার কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। আন্ডারলাইন করবেন 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় সেই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। আন্ডারলাইন করেন যার যার বিরুদ্ধে মামলা করছে, ধরেন এই আমাদের আরাফাত সাহেব, অনুপ আর নূর ভুইয়া যদি আদালতে ওই মুহূর্তে থাকে তাহলে ওনাদের পড়ে শোনাবে। এটা কততে, 100। তো আপনারা কি কারণে এত কষ্ট করেন, এটা আপনার মনে মনে বারবার মুখস্থ না করে অনুধাবন করবেন যে আমি মামলা করলে 112 ধারায় কারণ দর্শানো নোটিশ, কারণ দর্শানো নোটিশে কি কারণে তার বিরুদ্ধে অভিযোগটা দায়ের করা হয়েছে, তারপরে তার এই মুচলেকার কার্যকাল এবং জামিনদারের সংখ্যা ইত্যাদি থাকবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগটা দায়ের করা হয়েছে তারা যদি স্বয়ং কোথায় থাকে, ওই মুহূর্তে উপস্থিত থাকে, তাহলে তাদেরকে কারণ দর্শানোর নোটিশটা পড়ে শোনাবে। এটা কত ধারায়, 113। এরপরে আমরা চলে আসি আহ সমন অথবা ওয়ারেন্ট। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট
ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আন্ডারলাইন করবেন সমন জারি করবে। যদি কারণ দর্শানোর নোটিশ তো দিলই, সেটার সাথে সাথে কি দিবে? কি দেবে বলে? সমন দিবে, সমন। অথবা উক্ত ব্যক্তি যদি আইনগত হেফাজতে থাকে, আইনগত হেফাজতে মানে হচ্ছে সে যদি ধরেন অন্য একটা মামলায় কারাগারে আছে, অন্য এই মামলায় না, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা অন্য একটা মামলায় কি আছে, কারাগারে আছে, বা জিম্মায় থাকে, বা যদি কোনো পুলিশ অফিসারের কাছে থাকে, তাহলে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে, ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে। তাহলে সমন অথবা ওয়ারেন্ট দিতে কত দাঁড়ায়? 114 দাঁড়ায়। তাহলে আমাকে বলেন, অনুপ বলেন, যে কখন সমন দিবে আর কখন ওয়ারেন্ট দিবে? অনুপ সাহেব, কখন সমন দিচ্ছে আর কখন ওয়ারেন্ট দিচ্ছে? যদি ওই মুহূর্তে ওই ব্যক্তি আদালতে উপস্থিত নাই, তাহলে কারণ দর্শানোর নোটিশ তো দিলই, সাথে সাথে কি দিবে? সমন। আর যদি সে উপস্থিত নাই, বাট সে ধরেন অন্য একটা মামলায় কারাগারে আছে, তাহলে কি দিবে? ওয়ারেন্ট। বুঝতে পারছেন? যে আর একটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে মামলা করা হলো, ধরেন এই আরাফাত সাহেব, নূর ভূঁইয়া, অনুপ, এরা তিনজনের একজনও আদালতে ওই মুহূর্তে নাই, তখন তাদেরকে কারণ দর্শানোর নোটিশের সাথে সাথে তাদেরকে দিবে সমন। কিন্তু যদি জানা গেল যে আরাফাত আর অনুপ একটা মামলায় কারাগারে আছে আর নূর ভূঁইয়া বাইরে আছে, তাহলে নূর ভূঁইয়া দেবে সমন আর বাকি দুইজনের দিবে কি? ওয়ারেন্ট। কারণ সমন দিলে হলো তার নিজ দায়িত্বে হাজির হতে হবে, আর ওয়ারেন্ট দিলে হলো পুলিশ তারে ধরে নিয়ে আসবে। বুঝতে পারছেন? যদি সে কারাগারে থাকে, তাহলে কি নিজ দায়িত্বে আসতে পারবে? তারে আনবে কে? পুলিশ। তাহলে সেই ক্ষেত্রে দিবে কি? ওয়ারেন্ট। এখন ওয়ারেন্ট। আপনার কাছে, হ্যাঁ বলেন, কেউ কোনো কথা বলতে চাইছিলেন? না আচ্ছা, স্যার। আচ্ছা দেখেন, তাহলে আপনার কাছে মনে হতে পারে যে কারণ দর্শানোর নোটিশ তো একবার দিল, আবার সমন ওয়ারেন্টের দরকার কি? এই যে দেখেন, আমরা সমন বা পরোয়ানা সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ সংযুক্ত, দেখেন এটা আন্ডারলাইন করেন। 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে। তাহলে এই জায়গা আপনাকে পরিষ্কার করে দিছে যে কারণ দর্শানোর নোটিশ আর সমন যাবে কি একসাথে, অথবা কারণ দর্শানোর নোটিশ অথবা ওয়ারেন্ট যাবে একসাথে। তাহলে আমার মনে রাখা, আমি মনে রাখবো এইভাবে যে 112 ধারায় তারা কারণ দর্শানোর নোটিশ দিল, সে যদি আদালতে উপস্থিত থাকে 113-তে তারা পড়ে শোনাইলো, সে যদি আদালতে উপস্থিত না থাকে তাকে হাজির হওয়ার জন্য সমন দিল, সে যদি কারো হেফাজতে থাকে তাহলে দিবে কি? করে। আর এই যে 112 ধারায় যে কারণ দর্শানোর নোটিশ আর 114 ধারায় যে সমন অথবা ওয়ারেন্ট, এই দুইটা একসাথে জারি করতে হবে কার উপরে? যাদের বিরুদ্ধে এই পিটিশনটা দায়ের করা হয়েছে তাদের। বুঝতে পারছেন? আচ্ছা, জি। আমরা চলে আসি, দেখেন ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 115 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, এটা বলতেন, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে। তাহলে এই যে যে ব্যক্তিগত হাজিরা থেকে যে অব্যাহতিটা দিল, এটা কারে দিচ্ছে? অভিযুক্ত ব্যক্তিকে। কোন ধরনের মুচলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষা না সদাচরণ? শান্তি রক্ষা, শান্তি রক্ষা এটা, শান্তি রক্ষা ভাই। কিসের ক্ষেত্রে? শান্তি রক্ষা। সদাচরণের ক্ষেত্রে কিন্তু না। তাহলে আমরা নর্মালি এটা অনেকেই জানি না যে নর্মালি আপনার সিআর মামলা জিআর মামলায় মানে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে যখন কেউ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়, সেটা হলো 205 ধারা। 205 ধারা মনে আছে কিনা? সামনে পড়বো আমরা, যে আসামি আসতে পারতেছে না, বা আসামি হচ্ছে বয়োবৃদ্ধ, আসামি মহিলা, আসামি অনেক দূরে থাকে, তখন আইনজীবীরা করে কি, যে ওনার তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা। এটা আছে কত ধারায়? 205। আর মুসলেকার ক্ষেত্রে শুধুমাত্র কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে?
শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে কত ধারায়? 115 ধারায়। কারে অব্যাহতি দেবে? অভিযুক্ত ব্যক্তিকে। আইনজীবীর মাধ্যমে হাজিরা কত ধারা? 115 ধারায়। প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আজ হোক কাল হোক আসবেই, পরীক্ষায় আসবে যে আহ মানে শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারা। যারা 115 জানে না তারা সবাই লিখবে কত? 205। বুঝতে পারছেন? অথবা যদি এখানে মেনশন করে দেয় যে কোন ধরনের মুচলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দানের বিধান আছে, কোন ধরনের শান্তিরক্ষা। তাহলে 115 বুঝতেন কিনা? ধারা 115। আচ্ছা, আমরা চলে এসে অনুসন্ধান। অনুসন্ধান ধারা 116। একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। বলো দিচ্ছেন একটা। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে। এই যে যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এটা 116 হবে, দেখেন 116। আর সমন বা নোটিশ যে একসাথে যোগ করছে এটাও 115। একটু ভুল হয়ে গেছে। এই যে যে উপরের যে পয়েন্টটা, যে সমন বা কারণ দর্শানোর নোটিশ একসাথে যোগ করবে, এটা আছে কততে? 115। আর এই যে ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা, এটা আছে কততে? 116। 116। যারা প্রিন্ট করবেন একটু ঠিক করে নেবেন এই জায়গায়, বা ক্লাস শেষে আমি ঠিক করে দিব, সেইটা প্রিন্ট করেন। নোটিশ সংযুক্ত আছে 115। আর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এটা আছে কততে? 100 কত? 16। বুঝেন কিনা? এই পিয়াল বুঝছেন? পিয়াল সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, পিয়াল ছাড়া অন্য কে আছেন? কথা বলেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শুনছি স্যার। কি জি স্যার। কারেকশন করলাম বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই যে 112 জায়গায় স্যার 115 হবে, আর 115 জায়গায় 116 হবে স্যার। 112 জায়গায় 115? জি স্যার। তাই বলি নাই তো। না স্যার, যে সমন বা পরোয়ানার যে স্যার ভাড়াটা আছে 114, ওই 114টা কারেকশন করে 115 করতে বলছেন। না, 114 কাটতে আর বলি স্যার নাই। আর আমি একটু দেখাই, দেখেন। সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশে সব ঠিক থাকবে। 114 ওই জায়গায় লেখায় সব লেখা ঠিক জি থাকবে, স্যার। জাস্ট এর আগে যোগ করবেন যে ফৌজদারি কার্যবিধির 115 ধারা অনুসারে। জাস্ট আগে লিখবেন, এই যে এর আগে একটা কথা লিখবেন যে 115 ধারা অনুসারে। তারপরে এরও 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। আর এই জায়গায় যে লেখাটা আছে, এই যে আমরা ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা, এখানে আসবে হচ্ছে আপনার 116। 116। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে স্যার, বুঝছি স্যার। জি স্যার। এবার ঠিক আছে? স্যার ওই কোনো কাটবো না, জাস্ট হচ্ছে 116 ধারা অনুসারে এভাবে লিখবো। বুঝতে পারছি। আচ্ছা, আপনি নিয়ে যান। লিখে গেছেন তো পুরো? তাহলে আমরা যদি একটু দেখেন সিকোয়েন্স মিলাই, যে আমরা যেটা পড়লাম যে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে 112-তে, আদালতে উপস্থিত থাকলে পড়ে শোনাচ্ছে 113-তে, সমন বা পরোয়ানা দিচ্ছে 114-তে, সমন বা পরোয়ানা কারণ দর্শানোর নোটিশ সাথে সাথে যোগ করে জারি করতেছে 115-তে, আর আইনজীবীর মাধ্যমে হাজিরা শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে 116। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে এসে অনুসন্ধান, এনকোয়ারি। 100 মানে এই যে যে আপনার মুসলেকার যে মামলাগুলো, এগুলাতে যে এটা যদিও আমরা বিচার বলা যাবে না, এটাকে বলে আছে অনুসন্ধান, এনকোয়ারি। বুঝতে পারছেন? এটা যেরকম মামলা না, এটা আমরা নর্মালি জানি কি পিটিশন, কিন্তু যদিও আমরা বলি যে বিচার, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিচার না, এটা বললে কি? অনুসন্ধান। দেখবেন, সংবাদের সত্যতা নির্ধারণ করে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 117 ধারায় অনুসন্ধান করবে। মানে যখন উভয় পক্ষ হাজির হলো, তাদের কাছে যে জিজ্ঞাসা করবে
যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। আরো সাক্ষ্য যদি মনে করে যে উভয় পক্ষের সাক্ষীদের শোনা দরকার, সাক্ষীদের কি শুনতে পারে। তারপরে যৌক্তিক আদেশ মানে কি, আমরা নর্মালি এখানে কোর্টে দেখবেন যে দরখাস্তটা করতেছে 115C বলে, 115C, বাট অ্যাকচুয়ালি ওখানে 115C নাই, ওই জায়গায় সরি 117C নাই, এই জায়গায় আছে 117(3), 117(3), 117(3)-এ আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে। হোয়াট ইজ অন্তর্বর্তীকালীন আদেশ? আদালতের কাছে তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে এরকম কোনো মানে আসলেই সে হুমকি দামকি দিছে, তাহলে তারে বন্ড এক্সিকিউটের নির্দেশ দিবে কততে, 117(c)-তে। যদি মনে করে যে সাক্ষ্য গ্রহণ টন ছাড়াই দিয়ে দেওয়ার ক্ষমতা আছে, মানে একজন তো ধরেন জাকারিয়া তো অভিযোগ করছে, এখন জাকারিয়ার খালি উভয় পক্ষের শুনছে, কোনো সাক্ষীদের শোনা ছাড়াই উনি ওই তিনজনে কি বলতে পারে যে আপনারা মুসলেকা সম্পাদন করেন, অন্তর্বর্তীকালীন আদেশ। এটা হলো কততে, 117(c). আর যদি মনে করে যে না আমি সাক্ষীদের শুনবো তারপরে ডিসিশন দিব, সাক্ষীদের শোনা মেলার পরে ওনার কাছে মনে হয়েছে যে না আসলেই তিনজন হুমকি দামকি দিতে পারেন, তাহলে বন্ড সম্পাদনের নির্দেশ দিবে 118-তে, 118-তে। এখন আপনি তাহলে বলতে পারেন যে স্যার 117(c) বা 3-এর সাথে 118-র পার্থক্য কি? 117(c)-তে উনি আদেশটা দিচ্ছে কি, মানে অন্তর্বর্তীকালীন আদেশ, যে কোনো আদেশ উনি না শুনেই আদেশ দিতে পারে। আর সবাইকে শুনে মেলার পরে সাক্ষী টাক্ষী গ্রহণের পরে যদি প্রমাণিত হয় যে না আসলেই সে হুমকি দামকি দিছে, শান্তি ভঙ্গ করতে পারে, তখন আদেশটা দিবে কততে, 118। বুঝেন কিনা? এই যে দেখেন, আপনি আইন পাঠ পড়েন আর ওই যে অন্যান্য যে বই আছে এই বইতে এত ক্লিয়ারলি এই জিনিসগুলো লেখা নাই, সিকোয়েন্স অনুযায়ী লেখা নাই, ওখানে উড়া ধরা বাড়ি দিছে, লাগে উড়া ধরা হয়ে যাবে পরে, বুঝবেন না। দেখেন, সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। এবার আমরা চলে আসি, দেখেন মুসলেকা সম্পাদনের আদেশ 118 ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, 118 ধারা অনুসারে 117 ধারা উল্লেখিত অনুসন্ধানের পর লেখেন, উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে আদেশ দিবে। কত ধারায়? 118 ধারায় বলবে যে আপনারা তিনজন আসলেই এই আকাম করছেন, হুমকি দামকি দিচ্ছেন, তাহলে আপনারা মুসলেকা সম্পাদন করবেন কত ধারায়, 118। উনি রায়টা দিল মানে আদেশটা দিল কততে, 118-তে, না 17-কে, 117(3)-তেও দিতে পারে। কখন? অন্তর্বর্তীকালীন আদেশ, মানে উনি কারো কাছে শোনা মেলে নাই, প্রথম তারিখেই যদি দেয় তাহলে 117(c), আর সবাইরে শুনে মিলে টিলে দিলে সেটা কত, 118। উল্লেখ্য যে দেখেন 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করেন 406 ধারায় দায়রা জজ আদালতে আপিল করতে। এই যে যে তিনজনে বললো যে আপনারা 1 বছরের জন্য মুসলেকা সম্পাদন করবেন বা 6 মাসের জন্য মুসলেকা সম্পাদন করবেন, তাদের প্রতিকার কি? আপিল করবে। কত ধারায়? 406 ধারায়। কোথায়? দায়রা জজ। যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, ধরেন বন্ড এক্সিকিউট করতে বলছিল, বললো যে বন্ড এক্সিকিউট করবো না, মানে আমি জামানত দিব না, কি করার আছে, কেউ ব্যর্থ হয়, তাহলে দেখেন আন্ডারলাইন করবেন 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে। তিনজনের মধ্যে 2জন বন্ড সম্পাদন করলো, একজন ধরেন অনুপ করলো না, তাহলে অনুপের কারাদণ্ড হতে পারে কতদিন? কতদিন বলেন? 3 বছর। কত ধারায়? 123-এর 3। এখন দেখেন উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। এই যে যে কারাদণ্ডটা দিল, এই কারাদণ্ডের বিরুদ্ধে আর আপিল করা যাবে না, করবে কি? রিভিশন। বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট যদি যৌক্তিক মনে করে তাহলে এই কারাদণ্ড বাতিল করবে কত ধারায়? 125 ধারায়। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন যে যদি তারে মুসলেকা সম্পাদনের আদেশ দেয় 118-তে, প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406। সে যদি জামানত না দেয় বা মুসলেকা সম্পাদন না করে, কারাদণ্ড কতদিন? 3 বছর। 123-এর 3 ধারায় এই কারাদণ্ড যদি দিয়ে দেয় তাহলে কি আর আপিল করতে পারবেন? পারবে না। তাহলে প্রতিকার কি? রিভিশন। অথবা
এই কারাদণ্ড এই বাতিল করতে পারে কত ধারায়? 125 ধারায়। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? আমরা এই যে থার্ড ব্র্যাকেটে কোনো অংশ দেখেন, এটা আপনাদের প্রশ্নের অংশ না। এটা বলছে যে 106 থেকে 108 ধারায় যে কারাদণ্ডটা হবে, ওই যে 3 বছর কারাদণ্ড, সেটা হবে কি? বিনাশ্রম। আর 9 ও 10 হলে সেটা কি? সশ্রম বা বিনাশ্রম। 9 আর 10 যদি হয় সেটা হবে সশ্রম বা বিনাশ্রম। বুঝতে পারছেন? এখন ধরেন 117 ধারা অনুসন্ধান করার পরে যদি সত্যতা পায়, তাহলে তো বন্ড এক্সিকিউট করার নির্দেশ দিল 118-তে। আর যদি মনে করে যে না, এই 3 জন কোনো শান্তি রক্ষার ভঙ্গমত কোনো কাজ করে নাই, তখন তাদের অব্যাহতি দেবে। কি দেবে বলেন? অব্যাহতি দিবে। এই অব্যাহতিটা দিবে 119 ধারায়। তাহলে অনুসন্ধান হচ্ছে 117-তে। যদি সবকিছু শোনামেলার পরে যদি মনে হচ্ছে যে না, তারা অপরাধ মানে তারা শান্তিভঙ্গ করতে পারে, তাহলে বন্ড সম্পাদনের নির্দেশ দিবে 118। আর যদি মনে করে যে না, তাদের কোনো দোষ নাই, তাহলে অব্যাহতি দেবে কত ধারায়? 119। এই যে চলে এসে দেখেন 119। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ করতে পারে। কত ধারায়? 119 ধারায়। 119 ধারায় বলা হয়েছে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুচলেকা সম্পাদন করার প্রয়োজন নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে কি দেবে? তাহলে 17-তে অনুসন্ধান করার পরে যদি মনে করে যে শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, তাহলে আদেশ দিবে 118-তে। আর যদি মনে করে যে শান্তি ভঙ্গের আশঙ্কা নাই, তাহলে অব্যাহতি এবং মুক্তি দিবে কততে? 120। এখন এই জায়গায় লেখা হয় না এই মুক্তির বিরুদ্ধে প্রতিকার কি। এখানে লেখেন যে উল্লেখ্য যে আহ অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন করতে পারে। অব্যাহতির বিরুদ্ধে উল্লেখ্য যে অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন করতে পারে। কি করতে পারে? তাহলে এই 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 প্রশ্ন যে আসছে আমাদের মনে রাখা, এইভাবে মনে রাখবেন সিকোয়েন্স অনুযায়ী। তুই একবার একটু মনোযোগ দিয়ে পড়লে হয়ে যাবে। পদ্ধতি যেটা বলি, যে কারণ দর্শানোর নোটিশ দিল 112-তে, যদি সে উপস্থিত থাকে পড়ে শোনাবে 113-তে, সমন বা ওয়ারেন্ট দিবে 114-তে, সমন বা ওয়ারেন্ট এবং কারণ দর্শানোর নোটিশ একসাথে যোগ করে দিবে 115-তে, আর অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে 116-তে, অনুসন্ধান করবে 117-তে, অনুসন্ধান করিয়া যে কোনো যৌক্তিক আদেশ দিতে পারে। অনুসন্ধান করার পর যদি মনে হয় যে না, সে শান্তিভঙ্গ করতে পারে, তাহলে বন্ড সম্পাদনের নির্দেশ দিবে 118-তে। আর যদি মনে করে যে না, শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নাই, তাহলে অব্যাহতি দেবে কত? 119। বুঝতে পারছেন? এখন ওই 4-এর যে খ নাম্বার প্রশ্নটা, এটা যদি দেখেন, আমরা একেবারে চলে আসি 4-এর খ। 4-এর ক পড়লাম এতক্ষণ। 4-এর কথা ছিল যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করো। 4-এর খ দেখেন, কোন কোন ক্ষেত্রে এবং কি কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণশান্তি বজায় রাখার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারে। উত্তর হুবহু এক। বুঝতে পারছেন? একটা নাম হচ্ছে তানভীর হুসাইন আর একটা নাম হচ্ছে মিন্টু। উত্তর একই, লোক একজনই, উত্তরও একজনই। গ যদি দেখি, গ আমাদের পড়া শেষ। একজন ব্যক্তির বিরুদ্ধে শান্তি ও গণশান্তি ভঙ্গের অভিযোগ পাওয়া না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন তাকে অব্যাহতি দিতে পারে? কত দ্বারা হবে? 119। 119। এখন এখন ধরেন যে এই প্রশ্নের উত্তর মার্ক দিল 5, মার্ক দিল কত? 5। তখন শুধু 119 ধারা লিখলে হবে না, আশেপাশে আরো কিছু লিখতে হবে। যে শান্তি রক্ষা এত দ্বারা এত দ্বারা আছে, মানে 12 থেকে 19 লিখতে যাতে আবার বেশি না হয়ে যায়। এই কথাগুলোই আপনি সংক্ষুব্ধ, মানে যে কোনো জিনিস ভাই লিখিত পরীক্ষায় পাশ করার জন্য একটা জিনিস বড় করে লেখারও
সক্ষমতা আপনার থাকতে হবে, আর ওই জিনিসটা আমার সময় নাই, ছোট করে লেখারও আমার ক্ষমতা থাকতে হবে। তাহলে এক জিনিস পড়লে কিন্তু ক খ গ শেষ, বুঝতে পারছেন? তো এখন আমরা এই যে কোন অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দেওয়া যেতে পারে এটা পরে বলবো। আগে আমরা দেখবো শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার মুসাবিদা। আপনি এই মুসাবিদা যদি জানেন, উকিল হওয়ার সাথে সাথে 7 ধারার কোর্টে মামলা করতে পারবেন এই মুসাবিদা, বুঝতে পারছেন? নর্মালি মুসাবিদা বর্তমানে আর কেউ শেখে না, কম্পিউটার অপারেটররা আছে, ওই জায়গায় যায় বলে নাম নাম বসাইয়া এটা বাইর করে দিচ্ছে। দেখেন দেখেন তাহলে 7 ধারার মুসাবিদা কেমনে লিখতে হয় দেখেন। ফৌজদারি কার্যবিধির 107 পাইছেন, বের করছেন? বা 117 সি, অ্যাকচুয়ালি 117 তো কোনো সি নাই, হবে কত? 3, বাট কোর্ট কাছারি প্রচলিত আছে। আবার দেখলাম সব জায়গায় 117 সি, আমরাও স্রোতে মানে গা বসালাম, বাট অ্যাকচুয়ালি এই জায়গা হবে কত? 3। তো দেখেন, আহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, আপনি ইচ্ছা করলে লিখবেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ, ঠিক আছে? এই পিটিশন মামলা নং, এটারে কি বলে? পিটিশন। পিটিশন হরি অবলিক 2014, আপনি হরি টরি না লিখলেও সমস্যা নাই, লিখবেন 10/2014 বা 10/2024, ঠিক আছে? তারপরে দেখেন এখানে যিনি মামলাটা দায়ের করতেছেন, পিটিশনটা দায়ের করতেছেন, তার নাম হচ্ছে হাসিনা আক্তার, স্বামী হারুন ব্যাপারী, গ্রাম ছোট বাহাদুরপুর, পোস্ট নটা খোলা, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। আপনি ইচ্ছা করলে হাসিনা আক্তার দিয়ে শেষ করতে পারেন, স্বামী টামি না লিখলেও ঠিক সমস্যা নাই। কিন্তু যদি ফ্যাক্ট আকারে থাকে, ফ্যাক্ট বুঝেন তো, ওই যে ঘটনা দিয়ে দিছে যে আর পক্ষে একটা শান্তি রক্ষার মুসলেকা, তাহলে সেই নাম ধাম আমার লিখতে হবে। তাহলে ডট 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 প্রথম পক্ষ আসমা খানম, এই ডট 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 মানে এ জায়গা সিগনেচার হবে না, এই জায়গা হলো তারে বলতেছে যে, তারে বলতেছে যে এই যে ডট 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 হাসিনা আক্তার ইনি হলেন কি প্রথম পক্ষ। আপনারা অঙ্ক করছেন না, ওই যে ডট 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 অন ডট 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 টু, সেই ধরনের সমীকরণের অঙ্ক, জি। ঐকিক বনাম নিয়ম। বনাম দেখেন, জি আহ স্যার, ওই কি নিয়ম শোধ করার অঙ্ক স্যার। এই তো কামরুজ্জামান সাহেব, জি ভাই। তো এই ডট 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 এই জায়গা প্রথম পক্ষ। বনাম দেখেন, আহ মোহাম্মদ আমজাদ, পিতা কাসেম, মোহাম্মদ রমজান, পিতা কাসেম। এখন আহ সর্বসাং ছোট বাহাদুরপুর, মানে সর্বসাং মানে হলো ওই দুইজনের বাড়ি কোথায়? ছোট বাহাদুরপুর। পোস্ট হচ্ছে নটাখোলা, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। 3 নাম্বার হচ্ছে চান মিয়া 28, আব্দুর রহিম, সাং ধান ধরা, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। এই 3 জনে হচ্ছে কি দ্বিতীয় পক্ষ। এখন আপনি যদি মনে করেন যে আপনি এতজনের নাম না দিতে চান, পরীক্ষার হলে সময় নাই, তখন আমি লিখবো মোহাম্মদ আমজাদ গং, আমজাদ গং, সর্বসাং মানিকগঞ্জ, শেষ। মানে আমার যেরকম সময় আমি সেরকম লিখবো। তো এরা হচ্ছে কি দ্বিতীয় পক্ষ। আচ্ছা, আমরা চলে আসি ঘটনার তারিখ, ইংরেজি 15/8/2014, বাংলা 31শে শ্রাবণ, রোজ শুক্রবার, 1421। এখন কেউ যদি মনে করেন যে আমি তো ইংরেজি মাস জানি, বাংলা মাস আমি হিসাব করবো কোন কিভাবে, হিসাবের আপনার কোনো এই কাম নাই, আপনি যে কোনো একটা আন্দাজে ওই জায়গা বসাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঘটনার সময় অনুমান। আচ্ছা দেখেন, তাহলে এখানে ঘটনার সময় আনুমানিক সকাল কত? 9 ঘটিকা। আপনার যেটা মন চাই একটু পরেও দিতে পারেন, ভোর 5 ঘটিকাও দিতে পারেন। ঘটনাস্থল প্রথম পক্ষের বসতবাড়ি, মানে বাদীর যে বসতবাড়ি সেটা। মামলার ধারা ফৌজদারি কার্যবিধির 107/117। যদি এখানে আহ মানে শান্তি রক্ষার মুসলেকা ছাড়া যদি সদাচরণের হতো, তাহলে কত? 108/9/10/117। স্যার 117 সি তো আমার গোপালগঞ্জ কোর্টে মানে পরিচালিত। হ্যাঁ, ওটা ঠিক। সব জায়গায় 117 জি। দেখেন, দরখাস্ত পক্ষে প্রথম পক্ষের সবিনয় নিবেদন এই যে, প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মন্যকারী শান্তিপ্রিয় মহিলা লোক হইতেছে। আচ্ছা, পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ হারমাত
লাঠিয়াল, ভয়ভীতি প্রদর্শনকারী, পরধনলোভী, আইন শৃঙ্খলা হারমাত মানে হচ্ছে কি ওই মানে মানে সে মানে উচ্ছৃঙ্খল, যে আরমান মানে স্যার উচ্ছৃঙ্খল বদমাশ টাইপের লোক। হ্যাঁ ওই তো সেটাই দেখেন। পরধনলোভী, আইন শৃঙ্খলা বিঘ্নকারী, সন্ত্রাসী প্রকৃতির খারাপ শ্রেণীর লোক হইতেছে। সকল দ্বিতীয় পক্ষগণ দীর্ঘ কয়েকদিন যাবৎ আমার মেয়েকে রাস্তাঘাটে বিভিন্ন সময়ে উত্তপ্ত করিয়া আসতেছে। অতঃপর প্রথম পক্ষ মুরব্বীগণের নিকট বিচার প্রার্থী হইলে দ্বিতীয় পক্ষগণ আরো কি উঠছে, ক্ষিপ্ত হয়ে উঠছে। ঘটনার তারিখ ও সময়ে দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষের বাড়িতে আসিয়া প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজনের বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া প্রথম পক্ষকে মারপিট করিতে উদ্যত হইলে প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকলে দ্বিতীয় পক্ষগণ দৌড়াইয়া পালাইয়া যায় এবং পালাইয়া যাওয়ার সময় বলে, এই বিষয় নিয়ে কোনো মামলা করিলে তোকে কিংবা তোর পরিবারের লোকজনদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। আচ্ছা, তারপরে দেখেন যে দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষ কিংবা তার পরিবারের লোকজনের খুন করিয়া লাশ গুম করিতে পারে কিংবা মিথ্যা মামলা দিতে পারে। প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজন দ্বিতীয় পক্ষগণের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাপন করিতেছে। দ্বিতীয় পক্ষগণের দ্বারা শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান। সকল দ্বিতীয় পক্ষগণ যাহাতে প্রথম পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করিতে না পারে কিংবা জানমালের ব্যাপক ক্ষতি করিতে কিংবা মারপিট করিতে না পারে, সেই জন্য সকল দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107/117 ধারা মতে প্রসিডিং ড্রোন আপ করা একান্ত আবশ্যক। ড্রোন আপ মানে আপনি বলতে পারেন আনয়ন করা, প্রসিডিং কি করা, আনয়ন করা একান্ত আবশ্যক। অতএব অতএব এই অতএব কিন্তু আমরা ওই সবসময় কিভাবে লিখবো, একটু ডান সাইডে এনে লিখবো। অতএব প্রার্থনা হুজুর আদালত দয়া করিয়া, কমা দেন জায়গা দাঁড়িয়ে হয়ে গেছে, দয়া করিয়া কি হবে, ন্যায় বিচারের সাথে সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে প্রসিডিং গ্রহণ করত, কঠিন মুসলেকায় আবদ্ধ করত, সুবিচার করিতে হুজুরের কি হয় মর্জি হয়। এখানে একটা লেখেন ইতিতাং, ইতিতাংটা বাদ পড়ে গেছে, লেখেন ইতিতাং নিচে পাইছেন। তো আমাদের অ্যাকচুয়ালি ফৌজদারি যে কোনো কিছু লিখতে হলে কি জিনিস লাগে না বলেন তো, হলফনামা লাগতেছে না, স্যার এটা কি ইতিতাং হবে না অদ্যতাং হবে স্যার? একই কথা, অত্যতাং ইতিতাং যাই লেখেন সমস্যা নাই। স্বাক্ষর জি, অ্যাডভোকেটের স্বাক্ষর দেওয়া লাগে অ্যাডভোকেটের স্বাক্ষর লেখা লাগে না, কিন্তু ওই উপরে দিয়ে দিবে, সেটা হলো পরের কথা, এই জায়গায় লেখা লাগবে না। কিন্তু দেওয়ানি মামলায় প্রতিটা জিনিসের সাথে কি দিতে হয়, আরজি হইলে সত্যপাঠ আর দরখাস্ত হইলে হলফনামা, এর দিতেই হবে। আবার বোনাস মাঝে মাঝে তফসিল এসে যায়। আচ্ছা, এখন আমরা দেখেন এর আপত্তি দাখিল করি। আপত্তি যে এটা যেরকম দিল, এর আপত্তি আসবে একটা লিখিত আপত্তি। তো ফৌজদারি কার্যবিধির 107/117 দ্বারাই দ্বিতীয় পক্ষের লিখিত আপত্তি। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ পিটিশন মামলা নং এত মহিলা বেগম প্রথম পক্ষ। জায়গা কিন্তু আমরা আপত্তিতে দেখছেন প্রথম পক্ষ লিখছি, বিস্তারিত ঠিকানা ঠিকানা লিখেনি, আপনি ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন। বনাম খালেক গং, খালেক গং মানে কি, গং মানে হচ্ছে আরো আছে। দ্বিতীয় পক্ষ ধারা ফৌজদারি কার্যবিধির 107/117 আর বিষয় সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল। এখন আপত্তি লেখা কিন্তু অ্যাকচুয়ালি কি সবচেয়ে সোজা, ওই যে সে যা যা বলছে সবকিছু অস্বীকার করবো এবং বলবো যে তার এই দরখাস্তটা মামলাটা ডিসমিস করতে বা ডিসমিস যোগ্য বটে, সে আসলে মিথ্যা মামলা দায়ের করছে, সে এরকম আমরা কোনো হুমকি দামকি দেই নাই, বরং সে উল্টা হুমকি দামকি দিয়ে আমাদের বিরুদ্ধে আবার মামলা দায়ের করছে। দেখেন 1 নম্বর দরখাস্তকারী দ্বিতীয় পক্ষে বিনীত নিবেদন এই যে প্রথম পক্ষের দরখাস্তের যাবতীয় উক্তি মিথ্যা বানোয়াট এবং আইনের পরিপন্থী, বানানটা ভুল আছে, পরিপন্থী হবে, 9 6 রশ্মি।
আইনের কি হবে? পরিপন্থী হয়। পরিপন্থী মানে কি বলেন তো? পরিপন্থী মানে কি? আইন বিরোধী। আইনের পরিপন্থী হয় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। ডিসমিস যোগ্য মানে কি? খারিজ। যে সকল কারণ কিংবা উপাদান বিদ্যমান থাকলে উক্ত মামলা চলিতে পারে, তার কোনো উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য হইবে। 3 নম্বর দেখেন, প্রথম পক্ষের আর্জির যাবতীয় উক্তি মিথ্যা। এখানে এই যে আমরা যেরকম প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি আর্জি, বাট অ্যাকচুয়ালি এটা কি আর্জি হবে? হবে না। কিন্তু এই ও দরখাস্তটা একেবারে মানে আসল মামলার আলোকে, বুঝতে পারছেন, আসল মামলা এইভাবেই লেখে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি আর্জি কাকে বলে। দেওয়ানি মামলার ক্ষেত্রে যেটা করে সেটাই তো আর্জি বলে। প্রথম পক্ষের আর্জির যাবতীয় উক্তি মিথ্যা বানোয়াট এবং আইনের পরিপন্থী হয় সকল দ্বিতীয় পক্ষগণ উক্ত মামলার আর্জির যাবতীয় উক্তি দৃঢ়ভাবে অস্বীকার করিতেছে। প্রকৃত বৃত্তান্ত এই যে সকল দ্বিতীয় পক্ষগণ সহজ সরল আইন মান্যকারী এবং শান্তিপ্রিয় লোক হইতেছে। পক্ষান্তরে প্রথম পক্ষ একজন হারমাত, কথা ফিরাই দিল, আগে বলছিল এরে হারমাত, হারমাত, লাঠিয়াল, পরধন লোভী এবং সন্ত্রাসী প্রকৃতির খারাপ শ্রেণীর লোক হইতেছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের শত্রু লোকের কথায় দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে উক্ত মিথ্যা মামলা দায়ের করে। প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষগণের কোনো প্রকার কথা কাটাকাটিও নাই, কোনো প্রকার ভয়ভীতি দেখাই নাই এবং ভবিষ্যতে কোনো প্রকার ভয়ভীতিও দেখাইবে না। এমত অবস্থায় সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে মামলা কি হয়ে যাবে? নথিজাত হইবে ইতিতাঙ্ক। তো ইনশাল্লাহ দরখাস্ত আসলে লিখতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপনার 107 ধারার মামলা কিভাবে দায়ের করতে হয় আর লিখিত আপত্তি কিভাবে লিখতে হয়। আর 7 ধারা রিলেটেড বিস্তারিত আমরা দেখলাম। কোনো এই শান্তি রক্ষা বা সদাচরণ মুসলেকা রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ওই 107 সাথে সাথে কি স্যার 117C এটা থাকবে স্যার? এটা কমন না? এটা কমন, জি। আচ্ছা জি স্যার। আর আর আছে? তানভীর ভাই আর এক গ্লাস পানি দেন। এই তাহলে আপনারা যদি বুঝে থাকেন, অনলাইনে একজন বিস্তারিত বললেন, 106 থেকে 119 পর্যন্ত কে বলতে পারবেন? পারবেন? কেউ অ্যাটেম্প্ট নেবেন? জাকারিয়া পারবেন 106 থেকে 119 পর্যন্ত বলতে? প্রসিডিং করলাম, কিন্তু ছয়েরটা সেম। ছয়ের কোনো প্রসিডিং লাগে না। ছয়ের আদেশটা দেবে বিচারিক আদালত স্বপ্রণোদিত হয়ে। ছয়ে আপনি কোনো মামলা, কোনো দরখাস্ত করা যায় না, বুঝতে পারছেন? ছয়ে যে শান্তি রক্ষার মুসলেকাটা দিচ্ছে, এটা দিচ্ছে বিচারিক আদালত। একজন ব্যক্তি চুরি করে বা সে এরকম দাঙ্গা জি হাঙ্গামা স্যার। করে বেড়ায়, দেওয়ার পরে আদালত স্বপ্রণোদিত জি হয়ে স্যার। বসছে যে তুমি এত বছরের মুসলেকা দিবা। বোঝা গেল? জি স্যার, ওটা কারো আবেদনের দরকার নাই স্যার। না। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। আমরা যদি আপনার 107 ও 187 যে পিটিশন করি, হ্যাঁ বাদী বিবাদের নাম লেখার পরে সাক্ষীর নাম তুলে হ্যাঁ, সাক্ষীর নামও লিখলে লিখতে পারেন এই জায়গা, ওই যে নিচে যে জায়গা সাক্ষীগণের নাম দেখেন। তাহলে আমরা চলে আসি, দেখেন যে আহ ঘ নাম্বারটা দেখি যে কোন কোন অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দেওয়া যেতে পারে, কে উক্তরূপে আদেশ দিতে পারে। গণ উৎপাত, গণ উৎপাত কাকে বলে? এটাকে বলে পাবলিক নুইসেন্স। পাবলিক নুইসেন্স, পাবলিক নুইসেন্স সম্পর্কে আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 127 ধারা থেকে 143 ধারা পর্যন্ত। 127 থেকে 143 ধারা। এরপরে আপনার সরি ভুল বলছি আমি, 132 ক থেকে 143, 132 ক থেকে 143। আর এছাড়া পেনাল কোডে সংজ্ঞা দেওয়া হয়েছে 268 ধারায় কোন উৎপাতের, আর শাস্তি দেওয়া হয়েছে 290 ধারায়। এছাড়া আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে 91 ধারায়। দেওয়ানি কার্যবিধিতে 91 ধারায়। তো গণ উৎপাত আসলে কাকে বলে? গণ উৎপাত হচ্ছে যে যে কাজটা করলে আশেপাশের লোকজনের সমস্যা হয়
বা যে কাজটা করলে আশেপাশের জনগণের বিরক্তির সৃষ্টি করে সেটারাই বলে গণ উৎপাত। আমরা যদি ধরেন এই জায়গায় রেগুলার আমরা 5 তলায় ছাদের উপরে ক্লাস নেই, এখন যদি এরকম হতো যে গ্রামে যেরকম বিয়ে বাড়ি বাজায় আপনার মাইক নিয়ে বাজায়, আমরা যদি এরকম বড় একটা মাইক নিয়ে প্রতিদিন ক্লাসে যা যা বলতেছি চারপাশে এই শব্দ শোনা যাচ্ছে, তাহলে রেগুলার যে আমাদের এই জায়গায় ক্লাস হয় তাহলে এটা এক ধরনের কি হয়ে যাইতো, গণ উৎপাত। অথবা আপনি রেগুলার লাউড স্পিকারে গান বাজান, কোনো স্পেশাল অকেশন হয় সেই ক্ষেত্রে আপনি 2-1 দিন বাজাইতে পারেন, কিন্তু যদি নিত্যদিন যদি গান বাজান জোরে তাহলে সেটা এক ধরনের গণ উৎপাত। আবার আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, কোনো যে আহ মানে নিরাপত্তামূলক যে পদক্ষেপ সমূহ, যে আপনার উপর থেকে কোনো কিছু যাতে রাস্তায় মানুষের উপর না পড়ে, এটাও এক ধরনের গণ উৎপাত। আপনি কুকুর পালেন, বিভিন্ন প্রজাতির কুকুর আছে, প্রায় ওই কুকুরের রাস্তার আশেপাশের লোকজন রে কামড়ায়, এটাও এক ধরনের গণ উৎপাত। আপনি রাসেল বাইক বা সাপ পালেন, এটাও এক ধরনের কি গণ উৎপাত। আচ্ছা, তাহলে দেখেন যে তো এই গণ উৎপাত পরীক্ষায় প্রশ্ন আসে যে গণ উৎপাত সরানোর জন্য কে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। আমরা যদি দেখি, দেখেন গণ উৎপাত সরানোর জন্য যিনি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, আন্ডারলাইন করবেন 133-1 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। তাহলে গণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে, প্রিলিমিনারি পরীক্ষায়, যে গণ উৎপাত সরানোর জন্য কে আদেশ দিতে পারে, কে পারে বলেন? জেলা জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা চলে আসি যে যে সকল অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, কোন কোন ক্ষেত্রে আদেশ দিতে পারে সেটা আমরা একটু দেখবো। যে 133 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। আচ্ছা, কে কে পারে যদি আমরা দেখি, জানলাম কোন কোন ক্ষেত্রে জনসাধারণ আইনসঙ্গতভাবে ব্যবহার করেছে বা করতে পারে এমন কোনো আন্ডারলাইন পথ, নদী, খাল থেকে বা সর্বসাধারণের ব্যবহারযোগ্য স্থান হতে কোনো বেআইনি প্রতিবন্ধকতা, উপদ্রব অপসারণ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। পথ, নদী, খাল, আমরা আগে দেখতাম যে নদীর এক জায়গা দখল করে সে জায়গায় কি দিছে, দোকান দিছে। পথে মানে গোপালগঞ্জ শহরে যদি বলি বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেটা হয়, পথে যখন বিল্ডিং এর কাজ করতেছে বালি রেখে দিছে একজন, পথ একেবারে ছোট হয়ে গেছে বা ইট রেখে দিছে, এটা এক ধরনের গণ উৎপাত। বা নদীতে একটা মানে একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখছে, এটা এক ধরনের গণ উৎপাত। তাহলে এইগুলা সরানোর জন্য কি দিতে পারে, আদেশ দিতে পারে। কে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন যে জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন ব্যবসা, পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার আদেশ দিতে পারে। যদি এমন কোনো পেশা থাকে বা ব্যবসা থাকে যেগুলোর কারণে জনসাধারণের কি ক্ষতি হতে পারে, মানে কোনো ক্ষতি হতে পারে, তাহলে একটা পেশার নাম বলেন যে পেশা এই না, পেশা এটা কিন্তু পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারে, এটা ওই আপনি যে কথা বলছেন সেটা না, জনসাধারণের জায়গায় কি ক্ষতি হচ্ছে সেটা তো উপরেরটাই পড়লোই, সেটা তো উপরেরটাই পড়ছে। দ্বিতীয়টা ধরেন আপনারা, আমি মজার একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ঢাকা জজকোর্ট এরিয়ায় যারা, দাসপ্রথা। হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন কি বলতেছেন, বলেন শুনি আগে আপনারটা। স্যার দাসপ্রথা হতে পারে স্যার। দাস প্রথা কি আর বাংলাদেশে আছে? ও না স্যার, না স্যার, ওটা তো স্যার নেই। দেখেন, লিটন দাস প্রথা হইতে পারে। দেখেন, তাহলে আমরা যেটা বলি সেটা শুনেন, ঢাকা জজকোর্ট এরিয়া যারা গেছেন ওই জায়গাতে দেখবেন কি যে দাঁতের মানে ভ্রাম্যমাণ এক একজন বসে যে দাঁত, বড় বড় ফ্লাস, বড় বড় যন্ত্রপাতি, এগুলো দেশে দাঁত উঠাই। বা যদি যাই দেখেন যে কানের ময়লা পরিষ্কার করে বিশাল বিশাল যন্ত্রপাতি, সে কিন্তু ডাক্তার না, সে অ্যাকচুয়ালি ডাক্তার না, কিন্তু সে দাঁতের কাজও করতেছে আবার কানের কাজও করতেছে। তাহলে এই ধরনের পেশা নিয়ন্ত্রণ করতে পারে বা এই ধরনের পেশা কি করতে পারে, নিষিদ্ধ করতে পারে, কারণ এতে জনগণের কি হতে পারে, ক্ষতি হতে পারে।
বা তানভীর রাসেল ভাইপার সাপ নিয়ে খেলা দেখাচ্ছে, যে সবাই খেলা দেখাচ্ছে, তো এটাও নিষিদ্ধ করতে পারে। তারপরে দেখেন পরেরটা, কোনো ব্লিডিং হয়ে গেছে, এটা হবে বিল্ডিং, ঠিক করলাম, তারপরে আবার বিল্ডিং হয়ে গেল, কেন বিল্ডিং হবে, কি হবে বলেন? বিল্ডিং নির্মাণ বা কোনো পদার্থ পরিত্যাগকরণ করা হতে বিরত রাখতে বা বন্ধ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, যদি উক্ত বিল্ডিং নির্মাণ বা পদার্থ পরিত্যাগ, বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটানোর সম্ভাবনা থাকে। আপনি এমন একটা নির্মাণ কাজ করতেছেন যে নির্মাণ কাজের কারণে ওই নির্মাণাধীন ভবন থেকে যে পদার্থগুলো বের হচ্ছে সেগুলা বিস্ফোরণ ঘটতে পারে বা সেগুলোর দ্বারা অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা আছে, তাহলে হ্যাঁ, ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ, তাহলে এগুলাও মানে গণ উৎপাত প্রতিরোধের শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। তারপরটা দেখেন, বিল্ডিং, তাঁবু, অবকাঠামো অপসারণ, মেরামত, ঠেকা দিতে, কোনো গাছ অপসারণ বা ঠেকা দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, যেসব ক্ষেত্রে উক্ত বিল্ডিং, তাঁবু বা অবকাঠামো বা কোনো গাছ এমন অবস্থায় আছে যে খুব সম্ভবত ভেঙে পড়বে, আর সেটার ফলে নিকটবর্তী বসবাসরত বা ব্যবসা পরিচালনাকারী সেখান দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের ক্ষতি করতে। দেখেন বাস্তব জীবনে যেটা হয় আর কি, অনেক ক্ষেত্রে দেখবেন যে প্রতিবেশী আছে, তার একটা গাছ হেলে পড়ছে, দীর্ঘদিন যাবত আপনি তারে বলতেছেন কিন্তু সে কোনো পদক্ষেপ নেয় না, কিন্তু ওই গাছটা যদি ঝড়ে কোনো রকম পড়ে আপনার ঘরের ক্ষয়ক্ষতি হবে বা আপনার বাসার ক্ষয়ক্ষতি হবে। তো এরকম কোনো গাছ যদি থাকে রাস্তার পাশে, ঘরের পাশে, বা আপনি যে অবকাঠামো নির্মাণ করতেছেন তাতে যে কোনো সময় হেলে দুলে পড়ে যে কারো ক্ষতি হতে পারে, তাহলে এইগুলার ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। আমাদের এই বাসারই এই জায়গা 2-3 বছর আগের ঘটনা, ওনাদের ওই টিনের ঘর পাশে একজনের গাছ আছে, তারা বহুত দিন যাবত বলছে যে গাছ কাটো, গাছ কাটো, গাছ কাটো, সে আর কাটে না। ঠিকই ঝড়ের সময় ওই গাছ কাটিয়া, মানে ওই গাছ ওই টিনের উপর ঘরের উপর পড়ে, ভাগ্য বলে কেউ মারা যায় নাই, তবে বিশাল ক্ষয়ক্ষতি। পরে তো ঠিকই আবার ওই ক্ষয়ক্ষতির টাকা দেওয়া লাগছে। তো তারপর একটা দেখি আমরা, আসেন যে জনসাধারণের বিপদ নিবারণের জন্য কোনো রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থান সংলগ্ন কোনো পুকুর, কূপ, খনি এলাকার চারিদিকে বেড়া দেওয়া প্রয়োজন হলে উক্ত ক্ষেত্রে বেড়া দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। আপনার একটা পুকুর আছে, একটা কূপ আছে, নর্মালি ওই কূপে যে কেউ করে বিপদ ঘটার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে কি দিতে পারে, যে পুকুর, কূপ বা খনির চারপাশে কিসের নির্দেশ দিবে? বেড়া দেওয়া, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, বিল্ডিং করতে যায় গর্ত করে। ধন্যবাদ। জি, শুধু রাস্তার সাইডে না, অনেক ক্ষেত্রে এরকম, আমি একটা ঘটনা বলি আপনাদের, জেনে থাকবেন যে বসুন্ধরা সিটির সামনে একটা হোটেল আছে, সুন্দরবন হোটেল। তো সুন্দরবন হোটেলের পাশে আর একটা এই কনস্ট্রাকশন কাজ, তারা যখন ওই পাইলিং করতেছিল খুঁড়ে, একেবারে ওই ওই সুন্দরবন হোটেলের সাথে সাথে, তখন এত খোঁড়া করছে যে সুন্দরবন হোটেল হালকা একটু উঠে গেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রেও কি করতে পারে, মানে যে আমরা আমরা যে তামাদি আইনের 24 ধারা বলা আছে, যখন অ্যাকচুয়াল ক্ষতি শুরু হবে তখন ক্ষতিপূরণের মামলা করতে হবে, মনে আছে কিনা? আর যদি মনে করেন যে ধসে পড়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, তাহলে আমি যদি দেওয়ানি মামলা করি, কি মামলা করতে হবে? স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা। আর আমি যদি মনে করি যে না আমি ফৌজদারি মামলা করব, তাহলে আমার এই উৎপাতের দরখাস্ত দিতে হবে কোথায়? ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে, যে আপনি যাই দ্রুত কি করেন, পদক্ষেপ নেন। আচ্ছা, তারপরে দেখেন ভাই, কোনো বিপজ্জনক প্রাণী ধ্বংস করা, আটক করা বা অন্য কোনোভাবে বিলি ব্যবস্থা করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। খোঁজ নিয়ে জানা গেল যে তানভীর রাসেল ভাইপার সাপ পালে, মানে পেট হিসেবে রাখছে, তখন তানভীরের কাছ থেকে ওই সাপ নিয়ে বিলি বন্দোবস্ত করে দিতে পারে। বা অনেক ক্ষেত্রে এরকম আছে যে যারা কুকুর পালে না, কুকুর পালে, ওই কুকুরে তাদের কামড়ায় না, কিন্তু অন্য মানুষের ঠিকই কামড়ায়। রাত বিরাতে দেখবেন যে কুকুর, এমন অবস্থা যে গভীর রাত্রেবেলা ওই
রিক্সাওয়ালা মোটরসাইকেল দাওয়া দেয়। আমি জি আমি আমি আর অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী ভাই একবার আমাদের পার হাউসের সামনে দিয়ে, তখন রাত 9:30 9:30 10টাও বাজে নাই, 9:30 বাজে। আমি হলো বাইক চালাচ্ছি, উনি আমার পিছনে। তো একটা কুকুর এমন ধাওয়া দিছে যে আমি খুব জোরে টাইনা ওই গরুয়াটা ব্রিজ পর্যন্ত আসছি। তো ভাগ্যিস কোনো খারাপ ঘটনা তো ঘটে যেতে পারতো। তো এই ধরনের কুকুর বা কোনো বিপজ্জনক প্রাণী এগুলো ধ্বংস বা আটক করার জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। এবং কুকুরে এগুলা করে কি, কুকুরে হচ্ছে আপনার ঘ্রাণ শুকে, কুকুরের তো ঘ্রাণ শক্তি খুবই প্রখর। যারা এই এলাকার বাসিন্দা তাদের কিন্তু ওর ঘ্রাণ আছে, যে ভিন্ন এলাকার যদি ঘ্রাণে ম্যাচ না করে তখনই ও আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। কে বুঝেন নাই বলেন। হুয়ে সাহেব, এবং এই প্রশ্নটা হলো আপনারা এই গতানুগতিক অনার্স মাস্টার্সে যে পরীক্ষা দিয়ে আসছেন, যে বানায় বুনায় লেখছেন সেই ধরনের। এই জায়গায় মোটামুটি আইন রিলেটেড কোনো কথা খুব বেশি নাই, এগুলা মোটামুটি আপনার কাছে যা যা মনে হচ্ছে ভেবে চিন্তে লিখবেন। স্যার এটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে কি হবে স্যার? অস্থায়ী নিষেধাজ্ঞা কি শুধু চাওয়া যায়? আগে কি করতে হয়? যে কোনো একটা মামলা করতে হয়, তারপরে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে তারে নিষেধ করবে যে আপনার কুকুরে আপনি সাবধান করেন, কুকুরে আপনি ছাড়বেন না যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। আব্বাস ভাই কি শ্বশুর বাড়ি ভাই না নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি ভাই, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই অফ, ডাটা কিনছি, ওই ডাটা দিয়ে চালাইতেছি। দেখ আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে ভাবিরও ক্লাস শোনায়েন ভাই। আচ্ছা না, ভাবি শুনতে চায় ক্লাস। আর খান স্যার কেমন ক্লাস করে ভাবি শুনতে চায়, শোনাবো বলছি। তো ভাবিও কি শুনতেছে না এই ক্লাস? এখন শুনতেছে না স্যার, শুনতে চাইতে আমারে বলছে যে স্যার কিরকম ক্লাস করা একদিন শুনায়ও। ওনার কাছে গণ উৎপাত না মনে হয়। আচ্ছা তাহলে জি দেখেন, স্যার। আমরা 4 নাম্বার প্রশ্ন কিন্তু পড়া শেষ, 4-এর কোনোটা কিন্তু বাকি নাই ইনশাল্লাহ। ক খ গ ঘ ঙ এটা ভালোভাবে পড়ে ফেলবেন, এখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে, আসতে পারে। এবং যদি আসে ইনশাল্লাহ এখান থেকে পারবেন। স্যার জি এই যে বিষয় আছে স্যার, বিষয় দেওয়া লাগবে না, বিষয় ওই যে আছে না নিচে, বিষয় তো আছে তো। ওই যে মামলার ধারা, ওটাই বিষয়। তারপরে তারা না আমি এদেরকে প্রথমে একটা বিষয় আচ্ছা তাহলে আমাদের নামাজের বিরতির পর আমরা 5 নাম্বার প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা সেটা আর বাড়িতে আমাদের 5-এর ক নাম্বার প্রশ্নটা দেখেন, যে কে ফৌজদারি কার্যবিধি 1898-এর 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারে, এবং কি কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ। সবাই মোটামুটি যারা আইনের ছাত্র না, তারা ওই বাংলাদেশের ইতিহাস বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন মারফত জানে যে 144 ধারা জারি করে। বাট 144 ধারা আসলে কখন জারি করে, সেটা হচ্ছে যে যখন কোথাও স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি রিলেটেড যে কোনো এক জায়গায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ দুই দুই জায়গায়, মানে একটা জায়গায় যদি এরকম হয় যে মারামারি হওয়ার আশঙ্কা আছে, আওয়ামী লীগও সমাবেশ ডাকছে, বিএনপিও সমাবেশ ডাকছে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে। অথবা যে কোনো জায়গায় যদি আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকে, তখন 144 ধারা জারি করলে ওই ওই জায়গায়
মানে সবারই যাওয়া নিষেধ, ঠিক আছে। আহ, তো এই অন অন 144 ধারা বা ইমার্জেন্সি যেটা বলে 144 ধারা অ্যাকচুয়ালি আপনার জরুরি অবস্থা জারি করে যাতে ওই জায়গায় বিএনপিও না আসে, আওয়ামী লীগও না আসে, যাতে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে। তো এই 144 ধারা আহ, শুধুমাত্র আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্য কেউ কিন্তু পারে না। সো দেখেন আমরা একটু পড়ে ফেলি, ভূমিকায় যদি চলে আসি, যে ভূমিকা: দাঙ্গা হাঙ্গামা বা মারামারি বা রাজনৈতিক ইত্যাদি কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারায় আদেশ প্রদান করে থাকে। তারপরে দেখেন পরীক্ষায় প্রশ্নে যেটা জানতে চেয়েছে, যিনি 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 1898 144-1 অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে। কে কে দেখেন, এক হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, দুই হচ্ছে অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত। তার মানে 144 ধারা আদেশ প্রদানের ক্ষমতা কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটের নেই। এই দুই ম্যাজিস্ট্রেটের মধ্যে যে কেউ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আসন্ন বিপদের ক্ষেত্রে 144 ধারা জারি করতে পারে। এরপরে পরীক্ষায় জানতে চেয়েছে যে যেসব ক্ষেত্রে বা কারণে 144 ধারা জারি করা যায়। দেখেন নিম্নোক্ত পরিস্থিতিতে 144 ধারা জারি করা যায় কি কি আমরা যদি পড়ি: আইনানুগ ভাবে নিম্নোক্ত কোনো ব্যক্তি বাধা, বিরক্তি বা ক্ষতির আশঙ্কা থাকলে, যদি কেউ কাউকে বাধা দিতে পারে, বিরক্ত করতে পারে বা ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে 144 ধারা জারি করতে পারে। তারপরে দেখেন মানুষের, আন্ডারলাইন করেন, জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। আপনি জানেন যে সে একটা যে কোনো একটা ঘটনা ঘটাই ফেলতে পারে। তো এটা এক ধরনের, এটাও 144 ধারা ওয়ান টাইপ অফ প্রিভেন্টিভ অ্যাকশন, যেরকম আমরা স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে করি না, যে ঘটনা এখনো ঘটে নাই তখন যে প্রতিকারটা আমি চাই সেটা হলো স্থায়ী নিষেধাজ্ঞা। তো 144ও অ্যাকচুয়ালি সেরকম। দাঙ্গা বা মারামারি আশঙ্কা থাকলে, দাঙ্গা বা মারামারি কি হয়ে গেছে না, আশঙ্কা থাকলে। তারপরে জনগণের শান্তিতে ব্যাঘাত ঘটায় এমন কোনো কাজ হতে বিরত রাখার জন্য। তাহলে দেখেন যে উপরোক্ত ক্ষেত্রগুলোতে কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যাবে। এই ধারা মূলত, আন্ডারলাইন কেন, অস্থায়ী প্রকৃতির আদেশ। কি আদেশ? এটা কিন্তু টেম্পোরারি, মানে পার্মানেন্ট না, এটা হচ্ছে টেম্পোরারি। শুধুমাত্র গোল দিবেন খুবই জরুরি পরিস্থিতিতে, খুবই কি জরুরি পরিস্থিতিতে দেওয়া যাবে। একজন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র ওইসব ক্ষেত্রে, এই বানানটা ভুল আছে, অনন্য হবে, অনন্য, অনন্য, স্বরে নয় জফলা, নয় জফলা, দুইটা নয় জফলা, অনন্য, ঠিক আছে। ওসব ক্ষেত্রে এই অনন্য সাধারণ ক্ষমতা প্রয়োগ করবে যা অন্য কোনো উপায়ে সমাধান করা সম্ভব নয়। যদি অন্য কোনো প্রতিকার না থাকে সেই ক্ষেত্রেই কি করবে, 144 ধারা জারি করবে। এখানে উল্লেখিত জরুরি পরিস্থিতি অবশ্যই, আন্ডারলাইন কেন, হঠাৎ উদ্ভব হতে হবে। কখন? সাডেনলি, হঠাৎ উদ্ভব হতে হবে এবং পরিণতি হবে অত্যন্ত, আন্ডারলাইন কেন, অত্যন্ত মারাত্মক। অর্থাৎ জরুরি পরিস্থিতির উদ্ভব হলে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে একটি মারাত্মক ক্ষতির কারণ হতে হবে। পক্ষকে অন্যায় সুবিধা প্রদানের লক্ষ্যে এই ধারায় প্রয়োগ করা যাবে না। মানে ডেফিনেটলি আপনি 144 জারি করা হবে, মানে কোন পক্ষের অন্যায় সুবিধা দেওয়ার জন্য এটা জারি করা যাবে না। তাহলে দেখেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 144 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে, কতদিন বলবৎ থাকে। সো এটা যদি আমরা দেখি, আমরা অলরেডি জানি যে 144 ধারা জারি করা হলে সর্বোচ্চ গোল দিবেন 2 মাস পর্যন্ত কার্যকর থাকে। কতদিন? 2 মাস। 2 মাস অতিবাহিত হওয়ার পর 144 ধারা আদেশ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তারপরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় বা স্বাভাবিক না হয়, তাহলে শুধুমাত্র, আন্ডারলাইন করেন, সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আদেশের সময়সীমা বাড়াতে পারে। তাহলে প্রিলিমিনারিতে আমরা পড়েছিলাম, বা যারা প্রিলি দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যে 144 ধারার আদেশ কে বাড়াতে পারে? সরকার। যে ম্যাজিস্ট্রেটটা 144 ধারা আদেশ দিল সে কি বাড়াতে পারবে? সে যদি বাড়ায় এটা হয়ে যাবে আনলফুল। বুঝতে পারছেন? আল্ট্রা ভাইরাস হয়ে যাবে। অলি আহাদ বনাম রাষ্ট্র বলা হয়েছে, মামলায় বলা হয়েছে 2 মাস অতিবাহিত হওয়ার পর ম্যাজিস্ট্রেট কর্তৃক পুনরায় বা পরবর্তী আদেশ অবৈধ। এই যে এই মামলায় বলা হয়েছে যে 2 মাস হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আবার বাড়াইছে, তাহলে এটা কি হবে? অবৈধ। 2 মাসের বেশি এর আদেশ দেওয়া এখতিয়ার বহির্ভূত, এভাবে মেয়াদ বাড়ানো যাবে না। তাহলে মেয়াদ বাড়াতে পারবে কে? সৌম্য সরকার।
এখন আপনারা যেরকম 100, ওই যে 118তে আদেশ দিলে প্রতিকার ছিল আপিল, আর 144 145 মনে রাখবেন, এই জায়গা প্রতিকার হলো রিভিশন। মানে যার বিরুদ্ধে দেওয়া হলো সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার কি রিভিশন। 144 এর আদেশ দেখ বা 145 এর আদেশ দেখ, প্রতিকার হচ্ছে দায়রা জজের কাছে রিভিশন। এরপরে আমরা চলে আসি যে 144 ধারা অনুযায়ী তো আদালত বললো দুই পক্ষরে যে আপনারা যে যেভাবে আছেন সেই সেভাবে থাকেন, স্ট্যাটাস কো, স্থিতি অবস্থা বজায় রাখা, কেউ কোনো জায়গায় আগাবেন না। তো এখন তানভীর ভঙ্গ করছে, 144 ধারার আদেশ মানে নাই। এখন তানভীরের ক্ষেত্রে কি করণীয় আছে দেখেন। 144 ধারা অমান্য করলে দ্য পেনাল কোড 1860-এর 100 গোল দেবেন, 88 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আপনি মনে রাখবেন 44 দুগুণে কত? 88। তাহলে 44 যদি ভঙ্গ করে তাহলে অপরাধ হবে কত ধারায়? কোন আইনের 188? পেনাল কোডের 188 ধারায়। অর্থাৎ ধারা 144-এর অধীনে প্রদত্ত আদেশ অমান্যকারীদের দণ্ডবিধির 188 ধারা মোতাবেক শাস্তি প্রদান করা যাবে, তবে জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড প্রয়োগ করতে পারবে না। জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু দণ্ড দিতে পারবে না। তাহলে দণ্ডটা দিবে কেমনে? ওই জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্বয়ং বাদী হইয়া সিআর মামলা করতে হবে, উনি করবে, অথবা ওনার নির্দেশ ক্রমে অন্য কোনো সরকারি কর্মকর্তা সিআর মামলা দায়ের করবে। তারপরে ওই মামলার বিচার হওয়ার পরে শাস্তি। বুঝতে পারছেন? ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুসারে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবে, কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে ধরেন আপনি 144 এর দরখাস্ত দিয়েছেন, আদালত তানভীরকে বললো যে তানভীর আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আপনি এই জায়গায় আসবেন না। তানভীর 1 সপ্তাহ পরে 144 এর আদেশ ভঙ্গ করলো, তার মানে কি ম্যাজিস্ট্রেটের নির্দেশ ভঙ্গ করছে। এখন এই এখন এই তানভীরের বিরুদ্ধে কি হবে বলেন? সে তো ভঙ্গ করছে, ভঙ্গ করলে এখন প্রতিকার কি? ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটে যায় দরখাস্ত দিতে হবে যে আপনি তানভীর 144 এর আদেশ দিছিল, আপনার আদেশ ভঙ্গ করছে, এই মামলা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকেই করতে হবে। এই কথাই বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। কত ধারায়? 195 ধারায় বলছে যে সরকারের কর্মকর্তার নির্দেশ যদি কেউ অমান্য করে তাহলে স্বয়ং ওই সরকারি কর্মকর্তা বা তার নির্দেশে অন্য কোনো সরকারি কর্মকর্তাকে এই মামলা করতে হবে, অন্য কেউ করলে হবে না। এখন তারে যাই আপনি যে দরখাস্তটা দিবেন যে আপনার আদেশ অমান্য করছে, আপনি মামলা করেন, এই দরখাস্তটা হলো 476 ধারায়। কত ধারায় বলেন? 476 ধারায় ওনারা যে দরখাস্ত দিয়েছেন যে আপনি অমুক তারিখে এই আদেশ দিছিলেন, তানভীর এই আদেশ অমান্য করছে, এখন আপনি বাদী হয়ে বা আপনি কারো নির্দেশ দেন সে যাতে যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে নালিশি মামলা দায়ের করে। বুঝতে পারছেন? আপনার দরখাস্তের প্রেক্ষিতেও উনি মামলা করে নাই, তাহলে উনি যার অধীনস্থ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যায় দরখাস্ত দিব 476 কততে? 476 কতে। সেই জায়গায় যায় বলবো যে এরকম একটা ঘটনা 144 এর আদেশ দিয়েছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি মামলা তো ওনার কাছে আমি 476 দ্বারা দরখাস্ত দিয়েছিলাম, উনি মামলা করে নাই। যেহেতু উনি আপনার অধীনস্থ এবং 476 ক ধারায় বলা আছে যে আপনি ইচ্ছা করলে মামলা করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে না, এই জায়গায় নাই, দরকারও না। বুঝতে পারছেন? এরপরে উনার কাছে গিয়ে 476 কতে দরখাস্ত দিলাম, উনিও মামলা করেন না, উনিও আমার ওই দরখাস্ত নামঞ্জুর করে, তখন যাবো আপিল 476 খতে। 476 এই জিনিস অনেকেই বুঝে না যে 195, 476, 476 ক, 476 খ, এই 4টা সেকশন খুবই গুরুত্বপূর্ণ। এই যে উদাহরণ দিয়ে বোঝালাম আর কি, যে এই সকল ক্ষেত্রে ওই সরকারি কর্মকর্তাকেই মামলাটা করতে হবে। বুঝছি স্যার এটা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস অবশ্যই জানা থাকতে হবে যে যখন নর্মালি ধরেন অ্যাজ এ লয়ার বা অ্যাজ এন অ্যাডভোকেট আপনাকে এটা জানা থাকতে হবে, অনেক ক্ষেত্রে একটা মামলায় দেখা দেখা গেলো একটা মামলার বিচার হচ্ছে, বিচার চলাকালীন সময়ে
একজন এসে মিথ্যা সাক্ষ্য দিছে, ধরা খাইছে পরে। তার নাম হচ্ছে গফুর, প্রকৃত নাম অন্য একজন, বাট গফুর সে যে সাক্ষ্য দিতে আসছে, ধরা খাইছে। তাহলে ওই মামলায় যা হোক না না হোক, ওটা তো স্বয়ং একটা নতুন অপরাধ। অথবা জাল একটা দলিল আইনে ধরা খাইছে, বুঝেন কিনা? তাহলে স্বয়ং ওই যে মামলা এনে ধরা খাইছে, ওই মামলা তো পরের কথা, ওই মামলায় সিদ্ধান্ত যাওয়ার হবে। এই যে যে ধরা খাইলো এটা নতুন একটা অপরাধ। তাহলে এই অপরাধের মামলা কিন্তু ওই জায়গায় যারা উপস্থিত ছিল, তো আইনজীবী সাহেব বা অন্যান্য ব্যক্তিরা মামলা করলে হবে না। এই মামলা স্বয়ং করতে হবে যে কোর্টে ঘটনাটা ঘটছে সেই স্যারকে, অথবা ওনার নির্দেশে অন্য কোনো সরকারি কর্মকর্তাকে। এইটাই বলা আছে 195 ধারায়। 195 এখন বলা তো আছে, উনি স্বপ্রণোদিত হয়ে ধরেন করতেছে না, আপনি যে দরখাস্ত দিবেন কত ধারায়? 476 ধারায়, যে এরকম আপনার কোর্টে এই ঘটনা ঘটছে, এই জায়গা ফৌজদারি কার্যবিধি 195 ধারা বলা আছে, এই জায়গায় আপনারই মামলা করতে হবে, নাহলে কিন্তু আমলে নিবে না। এই দরখাস্ত দিলাম কত? 476। এই 76 দরখাস্ত পাওয়ার পরে উনি একা একা মামলা করে নাই, নামঞ্জুর করে দিয়েছে আমার দরখাস্ত। তাহলে উনি যে আদালতের অধীনস্থ, সেই আদালতে গিয়ে দরখাস্ত দিবে কত ধারায়? 476 কতে, যে আপনার অমুক ম্যাজিস্ট্রেট করে নাই, তাহলে আপনার ক্ষমতা আছে এই জায়গায় মামলা করার, উনিও আমারে গণ্য করে নাই, তাহলে যে আমি দরখাস্ত দেবো কত ধারায়? তাহলে আপিল করবো কত ধারায়? 476 ধারায়। তো এই জায়গায় আপনার প্রিলিমিনারিতে একটা বিষয় আছে যে দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি আদালত যদি কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে কোনো আদেশ দেয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে আপিল কত ধারায়? 476 ধারায়। এই যে সেটাই, দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি কমপ্লেইন দায়েরের আবেদন, মানে আমি তারে বলছিলাম আপনি একটা কমপ্লেইন দায়ের করেন, বাট সে আমার এই আবেদনটা কি করছে? প্রত্যাখ্যান করে আদেশ দিলে, তাহলে আপিল হবে কত ধারায়? 476 ধারায়। অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট এই রিলেটেড আপনাদের প্রিলিমিনারিতে একটা শিটও দেওয়া হয়েছে, একটা কাগজ আছে কিনা আপনাদের আমি ঠিক জানি না। স্যার আমাদের একটু দিলে স্যার একটু ভালো হতো স্যার, যদি দেন স্যার। হ্যাঁ, ওটা ওই জায়গায় গেলে দিয়ে দেবো, সমস্যা নাই, আজকে দিয়ে দেবো, সমস্যা নাই। এটা হলো আপনারা জাস্ট মানে এই প্রসঙ্গে বললাম যে 144 এর আদেশ ভঙ্গ করলে ওই নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট উনি কিন্তু একা একা শাস্তি দিতে পারবে না, ওনার আবার এই বিষয়ে কি করতে হবে? মামলা করতে হবে। এবং উনি যদি একা যদি মামলা না করে, তাহলে কি কি করতে হবে সেটাও আপনার জানা থাকলেও আর কি। জি স্যার। তো আজকে এই পর্যন্ত থাক, আজকে আর একটু বাড়াইতে চাচ্ছি না। 145 করতে হবে বেশ বিস্তারিত, আর আগামী দিন এটার মুসাবিদা সহ অন্যান্য যে সমস্যামূলক প্রশ্ন সেটাও আলোচনা করব। আগামী পড়ার ইনশাল্লাহ আমাদের বৃহস্পতিবার। তো আজকে এই পর্যন্ত থাক, একটু কম পড়লাম, বৃষ্টিতে আগে আগে চলে যান, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, সবাই সালাম ভালো আলাইকুম থাকবেন। স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।